আমি যেখানেই পৌঁছচ্ছি আমি একা। এখান থেকে 15 কিলোমিটার পুরো জঙ্গলের রাস্তা, সামনে জাস্ট আর কিছু দেখা যাচ্ছে না, এখন একটা পাথর পড়ে গেছে, হর্নটা গেছে খারাপ হয়ে, যাওয়াটা খুব চাপের। দেখি এখন বাজে ঘড়িতে 7:15। গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আজকে দারিংবাড়ির শেষ দিন। আমি এখন যাচ্ছি কফি গার্ডেন দেখতে। গত এপিসোডে তোমরা দেখেছো যে আমি গেছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল সেই সময় কিছু দেখতে পাইনি। তো আজকে ভাবলাম সকালবেলা একবার কফি গার্ডেনটা ভিজিট করে ওখানে যদি কিছু নেওয়া যায়। দেখলাম সামনে কফি পাওয়া যায়, আমি জানি না কতটা অথেন্টিক কফি হবে। কফি গার্ডেনটা দেখে বেরিয়ে যাব আজকে রম্ভার উদ্দেশ্যে, এবং রম্ভাটা দেখে আজকে পুরীতে গিয়ে রাত্রিবেলা স্টে করবো। এই আমার মোটামুটি আজকে সারাদিনের প্ল্যান। খোলা হ্যাঁ ভাইয়া? তো চলো, এখানে যে কফির যে ছোটো ছোটো দোকানগুলো ছিল আজকে তো দেখছি না, চলো দেখা যাক ভেতরে যাই কি হয়। ভেবেছিলাম একটু কফি নেবো, বাট এখানে তো দেখতে পাচ্ছি আপাতত দোকানপাট সব বন্ধ। কাউকেই তো দেখছি না ভেতরে। হ্যাঁ টিকিট লাগে না, ওই ঢুঁড় রাও কাহা পারে। এই যে এইখানে হচ্ছে এইগুলো হচ্ছে কফি গাছ, বেসিক্যালি পুরোটা কফি গাছ। এখানে বড় বড় ছায়া দেওয়া আছে। ভাইয়া বলে যে এখানে যে লাল মাটি, পাহাড়ি মাটি, এইটাতে কফি খুব ভালো হয়। এই যে ধারে ধারে এই যে গাছগুলো উঠে গেছে উপর দিকে, এটা গোলমরিচ বেসিক্যালি। আমরা যে গোলমরিচ খাই, এবং আমার চাইনিজে তো গোলমরিচ লাগেই। এখানে নাম আচ্ছা, এটা পাইন, এই যে সামনে এই পাইনটা আই থিঙ্ক একটু অন্য রকমের গাছটা। এইটা হচ্ছে সিলভার ওক গাছ। এখানে গাছগুলো থেকে টুকটুক করে জল পড়ছে। বৃষ্টি হচ্ছে না, বাট গাছের জলগুলো পড়ছে। ঠান্ডা সাথে ওয়েদার। আমি যেখানেই পৌঁছচ্ছি আমি একা, এইটা ভালো জিনিস, শান্তিতে দেখতে পাচ্ছি। তো চলো এবার বেরিয়ে যাবো এখান থেকে। সামনে কফির দোকান নেই, কিনতে পারবো না। দেখতে থাকো হিপি পোদা কাপাল। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর আমি যাচ্ছি এখন বেহরামপুরের রাস্তায়। এই রাস্তাতেই চিল্কা আছে, দেখি কতক্ষণ কি সময় লাগে। বৃষ্টি তো হচ্ছে, বুঝতেই পারছো, সামনে জল জমে যাচ্ছে বারবার। আমি জল পরিষ্কার করছি, আর সামনে ওয়েদার দেখে বুঝতেই পারছো কি বিশাল দারুণ ওয়েদার। আমি জানি না এই পোর্শনটা, এই পাহাড়ি অঞ্চলটা পেরিয়ে যাওয়ার পরে কি পরিস্থিতি থাকবে না থাকবে। তো চলো দেখতে থাকো। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হচ্ছে। আপাতত গন্তব্য রম্ভা। আর বারবার আমি একটাই কথা বলি যে যারা এখনো পর্যন্ত দেখছো বাট সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না। একটু কমেন্ট করো যে ভালো লাগছে, খারাপ লাগছে, কিছু একটা কমেন্ট করে। কারণ বুঝতেই পারছো এরকম বৃষ্টির মধ্যে রাইড করছি, তোমাদেরকে জায়গাগুলো দেখাচ্ছি, আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এক সাবস্ক্রাইব তো বানতা হ্যায়, এক লাইক, এক কমেন্ট আর এক শেয়ার। যখনই কোনো বন্ধুদের সাথে এই নিয়ে কথা বা প্ল্যান করবে, তখন প্লিজ এগুলো একটু শেয়ার করো। গুগল ম্যাপ যা বললো, মোটামুটি এখান থেকে রম্ভা মানে চিল্কার ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটারের মতন অ্যাপ্রক্সিমেট। 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগা উচিত। এবার দেখা যাক, এখানে তো লেখা থাকে একরকম, সময় লাগে আরেক রকম। তো দেখি কত দূর কি তাড়াতাড়ি পৌঁছতে পারি। করে ওখান থেকে বেরিয়ে যাবো আজকে পুরীতে। আমার কোনো হোটেল বুক করা নেই, কারণ পুরীর মতো জায়গাতে যদি হোটেল বুক করে যেতে হয়, এত হোটেল, এত লজ, ছোটোখাটো সব কিছু আছে, তাহলে এর থেকে দুঃখের বিষয় কিছু হতে পারে না। জগন্নাথের কাছে যাচ্ছি, উনি আমাকে ব্যবস্থা করে দেবেন। উনি পুরোটাতেই আমার সাথে আছেন। আমার কোথাও কোনো অসুবিধা হয়নি, কোথাও কোনো সমস্যা হয়নি। জয় জগন্নাথ। রাস্তা নিয়ে নতুন করে কি বলবো, এই হচ্ছে রাস্তা বেহরামপুরের দারিংবাড়ি থেকে। বুঝতে পারছো, দুদিকে ফরেস্ট, ডেন্সড ফরেস্ট, মাঝখান থেকে সরু একটা রাস্তা বেরিয়ে গেছে। তো আমাকে সামনে বললো একজন, এখান থেকে 15 কিলোমিটার পুরো জঙ্গলের রাস্তা। ও হো ভাই সাহেব, আমি তো বলছি, মানে তোমরা যদি জঙ্গল ভালোবাসো, এরকম জঙ্গলের রাস্তায় রাইড করতে ভালোবাসো, দেখো সামনে ভিউটা। উফ, ধরো কোথাও পৌঁছে, যেগুলো ওয়াটারফলগুলো তো ডেফিনেটলি সুন্দর, কিন্তু রাস্তাতে যে রাস্তাতে গেছি, রাস্তাগুলো আমাকে জাস্ট ভরিয়ে দিয়েছে। আমার মনে হয় একটু দাঁড়িয়ে আমার ফগ ল্যাম্পটা জ্বেলে নেওয়া উচিত, কারণ এখানে কিন্তু একদম ডেন্সড ফগ আছে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি দাঁড়িয়ে একটু আমার ফগ ল্যাম্পটা ব্যবস্থা করে নিই। আমি জানি না গোপ্রোতে কতটা বোঝা যাবে, সামনে কিন্তু বিভৎস মেঘ, মানে এগুলো অ্যাকচুয়ালি মেঘ, এগুলো কুয়াশা না, এটা মেঘ। মানে আমরা বেসিক্যালি ওই নিচ থেকে যে দেখেছিলাম যে পাহাড়ের উপর মেঘ আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। বৃষ্টি পড়ছে, ঠান্ডা, তার সাথে মেঘ। আমি ওই জন্য সামনে আমার ফগ ল্যাম্পটা জ্বেলে নিয়েছি, কারণ সামনে মোটামুটি 5 মিটার অবধি কিছু দেখা যাচ্ছে না।
গাড়ির গতি একদমই কম রাখতে হবে। অ্যাডভেঞ্চারটা বুঝতে মানে এই গাড়িটার সামনেটা দেখতে পাচ্ছ, গাড়িটা সামনে যাচ্ছে, জাস্ট দেখা যাচ্ছে না। কি জায়গা! ও, আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম বৃষ্টির মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাবো। এই শখ আমার আজকে পূরণ করছে জগন্নাথ। একটা চাপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমার বাইকের হর্নটা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি বুঝতে পারছি না মানে জল ঢুকে গেছে নাকি কী হয়েছে, নিচ থেকে কালেকশন লুজ হয়ে গেছে। যতক্ষণ না নিচের দিকে কোনো সমতল জায়গায় পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কী হয়েছে। একদমই কাছে দেখো, একদমই টিপছি, কাজ করছে না। সো এখানে হর্ন দেওয়াটা খুব দরকার ছিল, কিছু করার নেই, ধীরে 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 যেতে হবে। এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, হালকা ফুলকা ল্যান্ডস্লাইড হয়। হর্নটা না থাকলে বড্ড অসুবিধা হয় কমিউনিকেট করতে। বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস বৃষ্টি। সামনে জাস্ট আর কিছু দেখা যাচ্ছে না। গোপ্রোতে হয়তো কিছুটা বোঝা যাচ্ছে, বাট আমি চোখে মানে সামনাসামনি কিছু দেখতে পাচ্ছি না, পুরো মেঘ। দেখলেই ওখানে একটা পাথর পড়ে গেছে। বেসিক্যালি এই দারিংবাড়ি থেকে বেহরামপুরের রাস্তা, বা বলতে পারো উল্টো দিক থেকে, বেহরামপুর থেকে যদি কেউ দারিংবাড়ির দিকে আসে তাহলে এই রাস্তাটায় না ইটস ফিলস যে হ্যাঁ এটা পাহাড়ি রাস্তা। মানে হেয়ার পিন বেন্ড দেখো সামনেই আছে, হেয়ার পিন বেন্ড, এইভাবে স্লাইডস সব আছে, কিন্তু সব কিছু পেয়ে যাবে এখানে। তার মধ্যে আমার হর্নটা গেছে খারাপ হয়। এবার একটা অ্যাডভেঞ্চার, হর্ন পিক টিক পিক পিক হচ্ছে না, কী করবো বুঝতে পারছি না। আমাকে এতটা রাস্তা এখনও উইদাউট হর্ন যাওয়াটা খুব চাপের। দেখি সমতলে নেমে কুচকাচ করে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। যতক্ষণ সমতলে নামছি বোঝা যাবে না। এই দেখো এইভাবে হেয়ার পিন বেন্ড আছে। একদম পুরো ফুল পাহাড়ি রাস্তা এটা, মানে এই রাস্তাটা বোঝা যাচ্ছে হ্যাঁ এটা পাহাড়, তাও এসেছি। চলো আমি এটা পেরিয়ে যাই ঘাটটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার সুইচটা যাচ্ছে, আমি যে হর্নটা ইউজ হয়ে গেছে, ভাই এটা ঠিক করতে, কারণ হর্ন ছাড়া এতটা রাস্তা যাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে, স্পিডে যেতে পারছি তো ওই আমি তারপর কথা বলছি। ব্যাপক ব্যাপক বৃষ্টি হচ্ছে। এর মধ্যে তোমরা দেখেইছিলে যে যখন আমি উপর থেকে নামছিলাম পাহাড়ের মধ্যে দিয়ে, তখনই আমার হর্নটা কাজ করা বন্ধ করে দেয়। তো খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আমি নেমেছি। তারপর এখানে নেমে একটা গঞ্জ মতো পেলাম, সেইখানে আমি একজন ভাইকে দিয়ে দেখলেই তোমরা ঠিক করিয়ে নিলাম। কি বেসিক্যালি নড়ে গেছিলো, ভেতরে একটু জল ঢুকে গেছিলো, নিচের দিকে যে হর্নটা থাকে সেইটা, সুইচটা ঠিক আছে। যাই হোক, নাহলে না আমি মানে যেতে পারছিলাম না ভরসা করে, আমি যে একটা প্রপার স্পিডে চালাবো, আর এখান থেকে বেশি দূর না। তো চলো এখন আর কোনো চিন্তা নেই, এবার সোজা
চিল্কায় গিয়ে দাঁড়াবো। এখন পেরোচ্ছি সোরাদা। এই সোরাদা বেসিক্যালি একটা টাউনের মতো ছোটোখাটো, যেমন কেওনঝড় ছিল। একটা লেফটের রাস্তা দেখাচ্ছিল, বাট আমি ওটা নিলাম না, আমাকে মেন রাস্তা এটাই দেখাচ্ছে। তো সোরাদা পেরোনোর পর একটা 3 মাথার মোড় এলো, একটা রাস্তা আছে ডান দিকে, একটা রাস্তা বাঁ দিকে। তো বাঁ দিকের রাস্তাটা আসতে হবে, এরপর টোল ট্যাক্স পেরোনোর পরে এই হচ্ছে রাস্তা। একই রকম রাস্তা, ডান দিকে পাহাড়, আবার সে একটা স্লিপিং বুদ্ধার মতো একটা ভিউ দেখো, দেখতে মনে হচ্ছে স্লিপিং বুদ্ধা। এই মাথা, এই পেট একদম ফুল স্লিপিং বুদ্ধা। এই কি গো, স্লিপিং বুদ্ধার মতো লাগলো দেখতে। তো আমি একটুখানি দাঁড়িয়েছিলাম একটা জায়গায় 5 মিনিটের জন্য, জায়গাটা খুব সুন্দর ছিল, একদম গায়ের কাছে একটা কাশফুলের গাছ ছিল, ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। এখান থেকে রম্ভা দেখাচ্ছে আর 2 ঘন্টার রাস্তা মোটামুটি। বৃষ্টি তো প্রচণ্ড হচ্ছে, মাঝে মাঝে এরকম রোদ দেখা যাচ্ছে, দেখা যাক নিচের দিকে মানে বেহরামপুরের ওদিকে ওয়েদারের কন্ডিশন কীরকম। এবার দেখো সামনে থেকে পুরোই রোদ, সামনে নীল আকাশ, এই তো রোদ চলে এসছে। একটু রোদ হলে এখন ভালো লাগছে, আসলে পুরো ভিজে আছি তো, জুতো টুতো সব ভিজে গেছে। একটু রোদ হোক, রোদ হলে যেতে একটু আরাম লাগবে। তো এখান থেকে বেহরামপুর দেখালো আরও 52 কিলোমিটার, মানে আরও ধরো 1 ঘন্টার রাস্তা। আর সামনে রোদ উঠেছে এবং সামনে মাউন্টেন রেঞ্জটা দেখানোর জন্য তোমাদের আমি ক্যামেরাটা অন করলাম। একদম ডান দিক থেকে বাঁ দিকে ঘিরে আছে, দারুণ ভিউ। আর মাঝখান থেকে সাদা টারম্যাক রাস্তা। হঠাৎ করে দেখলে ভুল হতেই পারে যে এটা ডান দিকে চা বাগান, কিন্তু না, এটা ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, তার মাঝে মাঝে গাছ আছে। আমি হঠাৎ করে দূর থেকে দেখে আমার মনে হয়েছিল আরে কি চা বাগান নাকি, তারপর না, এটা ধান ক্ষেত। মাঝে মাঝে না এরকম টাউনগুলো পেরোতে হচ্ছে, এবং এই টাউনগুলোতে না আছে লোকজনের কোনো সিভিক সেন্স। রাস্তার উপর গরু চড়ে বেড়াচ্ছে, ছাগল চড়ে বেড়াচ্ছে, লোকজনও গরু ছাগলের মতো দেখো সামনে রাস্তার উপর চলে আসছে। ডিস্টেন্সটা ম্যাটার না, এই ধরনের রাস্তা, এই দেখো সামনের উল্টো দিক থেকে আসছে। এগুলো হলে কি হয় না, যাওয়ার যে এনার্জিটা না এই জায়গা থেকে এই জায়গাগুলোতেই চলে যায়। মানে ইন্ডিকেটার দিচ্ছে না, ওষুধ দেখছে পেছন দিকে। আগেও এরকম একটা হয়েছে, তখন আমার ক্যামেরাটা অন ছিল না। এরা মানে ইন্ডিকেটার দিতে জানে না কি, এটা যায় না। দেখো 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 দেখো, হর্ন দিলাম তাও যাবে। আর এই যে গরুও আছে তার মাঝখান থেকে, দেখো দেখো, এইগুলোতে না যাওয়ার এনার্জিটাই চলে যায়। তো রম্ভা পৌঁছে গেছি, এবার যাচ্ছি চিল্কার দিকে। চিল্কাটা কতটা এখান থেকে জানি না, এখনো পর্যন্ত আমি ম্যাপ দেখতে পাচ্ছি না, কারণ আলো ছায়াতে ম্যাপে কিচ্ছু দেখা যাচ্ছে না। ম্যাপটা আপডেট করে নিলাম, এখান থেকে চিল্কা দেখাচ্ছে 8 কিলোমিটার। এটা রম্ভা, এই জায়গাটার নামই রম্ভা। তো অনেক ঘুরে ঘাড়ে গলি গালা দিয়ে যেটা হয় আলটিমেটলি এই যে সামনে চিল্কা, এখানে বাইকটা পার্ক করলাম আপাতত। বাইকটা পার্ক করে চলো আমরা ভিউ পয়েন্টের দিকে যাই। ফাইনালি পৌঁছে গেছি চিল্কা। এই হচ্ছে চিল্কার যে ভিউ পয়েন্ট আছে সেটা যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে ফাইনাল ভিউ পয়েন্ট চিল্কা। ডান দিকে চিল্কার হ্রদকে টাটা গুড বাই জানিয়ে আমি আমার আবার নতুন জার্নি শুরু করলাম পুরীর উদ্দেশ্যে। এখান থেকে দেখাচ্ছে মোটামুটি 3 ঘন্টার রাস্তা।
তো দেখা যাক, রাস্তা তো মোটামুটি এরকমই, মানে আশা করছি এটা ন্যাশনাল হাইওয়ের উপরই পড়বে। আরেকটা রাস্তা ভেতর দিয়ে দেখাচ্ছিল গ্রামের ভেতর থেকে, আর আমি গ্রামের ভেতর দিয়ে যেতে পারছি না, আমার আর ইচ্ছে করছে না গ্রামের ভেতর দিয়ে যেতে। আমার সামনেই দেখতে পাচ্ছ চিল্কার একটা বিশাল বড় ভিউ, এই যে এদিকে পুরো চিল্কা হ্রদটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এটা অ্যাকচুয়ালি একটা চিল্কা ভিউ পয়েন্ট বলে এই জায়গাটাকে, বাট আমি এখানে দাঁড়াবো না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমাকে পুরী পৌঁছতে হবে। এই যে ডান দিকে চিল্কার ভিউ পয়েন্ট। তো ন্যাশনাল হাইওয়েকে ছেড়ে দিয়ে আমরা ঢুকলাম পুরীর রাস্তায়। এবারে এখান থেকে মোটামুটি আর 1.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে ভেতরের রাস্তা, এবং গিয়ে দেখি কারণ পুরীতে এরকম কিছু নিয়ম আছে কিনা যে একা একজনকে কোনো রুম দেওয়া হয় না, আমি জানি না সেটা। তো গিয়ে আগে দেখতে হবে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, এটাও একটা অ্যাডভেঞ্চার আর কি। চলো। अरे हाँ हाँ, क्या क्या नाम? मेरा नाम है आदि। हाँ हाँ, কলকাতা। এখান থেকে পুরী দেখাচ্ছে 36 কিলোমিটার, চন্দনপুর দেখাচ্ছে 25 কিলোমিটার, ব্রহ্মগিরি দেখাচ্ছে 33 কিলোমিটার। পুরী একটু দূরে। উঠে পড়েছি আবার ন্যাশনাল হাইওয়েতে, মোটামুটি ওই 10 কিলোমিটারের মতো পুরী। যখন পুরীতে ঢুকবো তখন তোমাদের পুরীর ভিউ দেখাতে ঢুকবো, তারপরে হোটেল খোঁজার একটা অ্যাডভেঞ্চার আছে, জানি না কী হবে। জগন্নাথের কাছে চলে এসেছি, এবার হোটেল টোটেল সব খোঁজার দায়িত্ব জগন্নাথের, আমি আর কিছু জানি না, উনি এবার ব্যবস্থা করে দেবেন আমাকে যা ব্যবস্থা করার। জয় জগন্নাথ। তো প্রায় এসেই গেছি, সি বিচের দিকে যাব। এখান থেকে 11 কিলোমিটার, আর একটুখানি সামনে যেতে হবে। আবার বৃষ্টি পড়া শুরু হলো, দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে ওয়েলকাম টু পুরী ধাম। 3, 2, 1। এই যে তোমাদের সেই চেনা পরিচিত কর্নার, যেখানটা দেখলে তোমরা বুঝতে পারো যে পুরী এসে গেছে। সবাই চলো দেখা যাক। পেয়ে গেছি ফাইনালি একটা রুম, 5-6খানা দেখার পরে। আর ইচ্ছে করছিল না, কারণ এত দূর থেকে এসে আবার এখন রুম খুঁজতে আর ইচ্ছা করছিল না। একদম বিচের কাছে যেগুলো ডেফিনেটলি সেগুলো প্রাইস অনেক বেশি, এগুলো ভেতরের দিকে আছে, 800-900 বলছে। বাট সমস্যা হচ্ছে সেগুলোর পার্কিং নেই, রাস্তার উপর রেখে দিন কোনো অসুবিধা নেই। তো পার্কিং না থাকলে সমস্যাটা হচ্ছে যে রাস্তার উপর গাড়ি রাখতে পারবো না, কারণ আমি যে দুটো জায়গাতেই গেছি এই অবধি সেখানে কিন্তু পার্কিং খুব ভালোভাবে হয়েছে। দারিংবাড়িতে ওদের ভেতরে নিচেই পার্কিং ছিল, কেওনঝড়ে যেটা ছিল সেটা একদম গেটের ভেতরে ঢোকানো ছিল, এটাও কিন্তু গেটের ভেতর। এখানকার ভাড়াটা একটু বেশি, তার কারণ হচ্ছে এসি আছে। ভাড়া হচ্ছে 1200 টাকা, নিচের ফ্লোর বলে একটু প্রাইসটা কম। আর একটাই ছিল, এবং আমাকে বললো কালকে সকাল সকাল ছেড়ে দেয়। বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই, কারণ আমি কালকে সকালবেলাই বললো যে 5টার সময় মন্দির খোলে, তো আমি 6টার সময় বেরিয়ে যাবো, দেখে আবার ব্যাক করে এসে লাগেজ ফ্যাগেজ প্যাক করে নিয়ে বেরিয়ে যাবো। আজকে একটু ঘুমোই ভালো করে, জার্নি করে ক্লান্ত হয়ে ঘুমিয়েছি। বাট দারিংবাড়িতে সুবিধা ছিল, এবং কেওনঝড়ের ইনফ্যাক্ট যে ওখানটা কিন্তু ঠান্ডা ছিল। আমার মাথায় এটাও এলো যে আমি যদি একটা নন এসি রুম নিই এবং সেটা যদি আমি ঘুমোতে না পারি রাত্রেবেলা, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। রুমটা ভীষণই ভালো, ডাবল শেয়ারিং বেড, কিছু করার নেই, আমি একাই আছি, বাট ডাবল শেয়ার নিতে হবে। এসি আছে, পর্দা একদম লাক্সুরিয়াস ব্যাপার, মানে তোমরা দেখেইছো দুদিন আমি কি ছিলাম, আর আজকে একদম লাক্সুরিয়াস ওয়েতে আছি। এই হচ্ছে আমার হোটেলের রুম, বেসিক বাথরুম, বাট পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সো এই হচ্ছে আজকের বিষয় বৃত্তান্ত। তো আপাতত একটু রেস্ট নিই, দম নিই, তারপরে বাকিটা কথা হচ্ছে। চলো দেখতে থাকো হিপি হিপোদা কাপল। মানে আমি ভেবেছিলাম আমি তো অফ সিজনে যাচ্ছি, লোকজন কম থাকবে। পুরী এমন একটা জায়গা যেখানে কখনোই লোকজন কম থাকে না, এটা আমার ভীষণ ভ্রান্ত ধারণা ছিল। আজকে সেই ভ্রান্ত ধারণাটা আমার মুছে গেছে। প্রচুর লোকজন, প্রচুর ক্রাউডেড, পুরী অল টাইম হিট বাঙালির কাছে। তো এখন দেখছি এই যে মার্কেটটা, এই বিচটার কাছে এসছি, একটুখানি মার্কেটটার দিকে যাবো, একটু টুকটাক কিছু কিনবো, জিনিসপত্র কিনে নিয়ে তারপর আজকে খাওয়া দাওয়া করে হোটেল চলে যাবো। আজকের ব্লগটা আমরা হোটেলে গিয়ে এন্ড করবো। এখন
ব্যাপারটা হচ্ছে যে এত কিছু জিনিস আছে, এত কিছুর মধ্যে না আমি একটা ঘাবড়ে গেছি, বুঝতে পারছি না কী নেবো কী নেবো না। তিস্তা আমাকে বলেছিল যে একটা বড় জগন্নাথ নিতে, কিন্তু কথাটা হচ্ছে বড় জগন্নাথটা নিয়ে যাবো কী করে? আমি তো বাইকে এসেছি, আমি তো মানে গাড়িতে আসিনি বা ট্রেনে আসিনি, আমি বই নিয়ে যেতে পারবো, আমি নেবো কী করে? এই জন্যই বুঝতে পারছি না কী নেবো। দেখি ফ্রিজ ম্যাগনেট নিয়ে গল্প শেষ করতে হবে মনে হচ্ছে, আর আমার কাছে কোনো অপশান নেই। আমি পুরো ঘেটে গেছি পুরো জিনিসটা দেখে, এত কিছু লোক তো চারিদিকে। তোমরা মোটামুটি দেখলে যে আমি কি হারে কনফিউজ ছিলাম পুরো জিনিসটা নিয়ে, কারণ আমি এত মানুষ এত কেওসের মধ্যে না আমি ঠিক করে জাজ করতে পারি যে আমি কী করা উচিত। ভীষণ কনফিউজড হয়ে গিয়েছিলাম সেই সময়। তো আলটিমেটলি যেটা করলাম, ছোটোখাটো জিনিসপত্র কিনলাম, জাস্ট ওটা কিনে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। থালি ছিল বেসিক্যালি। আমি এখনও পর্যন্ত আমার না ওই রেসটা কাটেনি, কথা বলতে গিয়ে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি এখন। থালি ছিল একটা ফিশ থালি ছিল, যেখানে মাছ ছিল, ডাল ছিল, বাঁধাকপির তরকারি ছিল, আর ছিল তোমার চাটনি আর ভাজা। খাবারটা মোটামুটি খুব ভালো বলবো না, এর থেকে আমার দারিংবাড়ির ওই হোটেল ডেজলিংয়ের খাবারটা খুব ভালো লেগেছিলো। হোটেল ডেজলিংয়ের খাবারটা আমার বেশি ভালো লেগেছিলো। ওখানে আমি মনে আছে আমি দুবার করে ভাত নিয়েছিলাম, এখানে একবার ভাত নিয়ে না হয়ে গেছে। দামটাও এখানে আমার ফিশ থালি হচ্ছে 180 টাকা, এবং ওখানে চিকেন থালি ছিল 160 টাকা। তো মোটামুটি দামের খুব বেশি হেরফের হয়নি, দামের খুব বেশি হেরফের নেই। তো এই হচ্ছে বিষয়। এই মোটামুটি আমার উড়িষ্যা জার্নি করার চেষ্টা করেছি, যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের যাদের ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আর কি করলে আরও বেটার হয় কি না হয়। যদি আলো এখন একটু আপাতত একটু কম আছে, বিভিন্ন মানুষের সাথে পরিচিতি হলো, অনেক মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে অনেকেই জিজ্ঞেস করেছে আপকে ব্লগ করতে हो आपका क्या है, कौन सा চ্যানেল है। অনেকে দেখে রাস্তায় দাঁড়িয়ে, ওইগুলো ভালো লাগে জানো তো। মানে এই একা বেরিয়ে তারপরে মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন, অনেক মানুষ মানে তোমরা অলরেডি ব্লগে দেখলেই কত মানুষ রাস্তায় দাঁড় করে জিজ্ঞেস করেছে। বহু মানুষের সাথে চেনা পরিচিত হওয়ার সাথে সাথে সেই মানুষগুলো যখন অ্যাপ্রিসিয়েট করেছে যে খুব ভালো হচ্ছে কাজ, বাবা তুমি এত দূর থেকে এসেছো, এগুলো ভালো লাগে, এগুলো একটা ভালো লাগে। এগুলোকে মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো কি বলবো, পুরোটাই তো ব্লগের মধ্যেই আমি এক্সপ্লেন করেছি। আগামীকাল আমি ভোরবেলা উঠে সবার আগে জগন্নাথ দর্শনে যাব। জগন্নাথ দর্শন করে এসে এখান থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো মোটামুটি আজকে দিনটা এন্ড করছি। কালকে সকালবেলা উঠে আমি মনে হয় না আমি গোপ্রো নিয়ে যাব, কারণ ওখানে সব কিছু রেখে দিতে হয়। তো গোপ্রো টোপ্রোগুলো সবই থাকবে এখানে। দেখতে থাকো হিপো দ্য কাপল। তোমরা আমাকে ইনস্টাগ্রামে পিং করতে পারো। ইনস্টাগ্রাম হচ্ছে @hip_cpl। ওখানে পিং করলে আমি সমস্ত ডিটেলস যা আমি জানি তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। আমি তোমাদের আমার যে রুট প্ল্যানটা সেটাও শেয়ার করে দেবো, তোমরা যদি এই রুটে করতে চাও। আর কিছু বলার নেই আপাতত। আজকে ঘুমিয়ে পড়ি, কালকে ভোর ওঠা আছে, উঠে তারপরে কালকে বাকি কথা হচ্ছে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট ফ্রম পুরী।